আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা পাকিস্তান সম্পর্কে আলোচনা করব। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে মুসলমানদের ঈমান আমল হেফাজতের জন্য এবং বিশ্বে এমন একটি রাষ্ট্র কায়েম করার জন্য যেটি হবে একটি গবেষণাগার এবং বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের জন্য হবে একটি আদর্শ, এবং সেখান থেকেই মানুষ বুঝবে এবং দেখবে যে নববী যুগে ইসলামী রাষ্ট্রগুলো কেমন হতো এবং কেমনভাবে মুসলমানদের জীবন যাপন করত এবং তারা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করত। এ সমস্ত কিছু সামনে রেখেই পাকিস্তান রাষ্ট্রকে গঠন করা হয়েছিল। আমাদের সবারই জানা রয়েছে যে এই উপমহাদেশে ব্রিটিশরা দখল করে নিয়েছিল এবং এখানে মুসলমান সহ অন্যান্য যেসব ধর্মাবলম্বীরা ছিল, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সকলকেই তাদের সকলের উপরেই তারা জুলুম নির্যাতন করত। বিশেষ করে মুসলমানরা যখন তাদের প্রতিহত করার জন্য চেষ্টা করতে লাগলো, তখন তাদের জুলুম নির্যাতনের স্টোম রোলার মুসলমানদের উপরে বেশি প্রভাব ফেলেছিল। এভাবে বিভিন্ন ধরনের যুদ্ধে মুসলমানরা যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করতে পারল না, তারপরও তারা মনস্তাত্ত্বিকভাবে এবং সামরিকভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটেন জার্মানির কাছে ব্যাপক হারে মার খেল এবং তাদের অস্ত্রাগার এবং শিল্প কারখানাগুলো ভেঙে চুরমার হয়ে গেল, তখন তারা বুঝতে পারল যে এই উপমহাদেশে তাদের সময় ঘনিয়ে আসছে। এজন্য এই উপমহাদেশের লোকদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য তারা খুব দ্রুত সময় পার করতে লাগলো। ভারত এমন একটি দেশ, এখানে বহু জাতিক এবং বহু ধর্মের মানুষ এখানে বসবাস করে আসছে। এখানে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে হিন্দু প্রধান, তারপর দ্বিতীয় স্থানে রয়েছে মুসলমান। হিন্দু এবং মুসলমানদের দাঙ্গা হাঙ্গামা দীর্ঘ থেকে দীর্ঘতর। মুসলমানদের উপর হিন্দুদের যে জুলুম নির্যাতন ছিল, সেগুলো থেকে রক্ষার জন্যই মূলত মুসলমান বুদ্ধিজীবীরা তারা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের জন্য এমন একটি রাষ্ট্র কায়েম করা দরকার যেখানে মুসলমানরা নির্বিঘ্নে ইসলামী হুকুমত পরিচালনা করতে পারবে এবং তাদের ঈমান আমল এলেমের সাথে তারা নিশ্চিন্তভাবে সময় কাটাতে পারবে। এভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন সভা সমাবেশ, সব জায়গাতেই তাদের একটা লক্ষ্য ছিল যেখানে মুসলমানদের জন্য একটা স্বাধীন একটা ভূখণ্ড দরকার, যেখান থেকেই তারা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করবে। ইতিহাসের পাতায় যদি আমরা দেখি তাহলে দেখব আল্লামা ইকবাল তিনি 1930 সালের একটি ভাষণে মুসলমানদের জন্য একটি স্বাধীন ভূমির দাবি করেছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমত, সেই দাবিও পূরণ হয়েছিল এবং 1947 সালের পাকিস্তান নামক একটি ইসলামিক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পেছনে আলেম উলামা সহ মুসলমানদের এটাই আশা আকাঙ্ক্ষা ছিল এবং স্বপ্ন ছিল যে পাকিস্তান হবে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রের জন্য একটা রোল মডেল। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম তাবে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, সেই নমুনাই এই পাকিস্তান রাষ্ট্র নিয়ে আসা হবে। এখান থেকেই সমগ্র বিশ্ব দেখবে এবং এখান থেকেই মানুষ তৈরি হবে। এজন্য দেখা যায় পাকিস্তান রাষ্ট্র যখন তৈরি হয়েছিল, তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তার এক ভাষণে বলেছিলেন
পাকিস্তান, যার জন্য আমরা 10 বছর যাবৎ চেষ্টা করে আসছি, আল্লাহর ফজলে এখন তা একটি জীবন্ত বাস্তবতা। কিন্তু নিজস্ব রাজ্য স্থাপন আমাদের উদ্দেশ্যের কেবল একটি দিক ছিল, প্রকৃত উদ্দেশ্য তা ছিল না। উদ্দেশ্য ছিল এমন একটি রাজ্য স্থাপিত হোক যেখানে আমরা স্বাধীন মানুষের মতো বসবাস করব। আমরা আমাদের এই দেশকে আমাদের প্রকৃতি ও সভ্যতার দাবি অনুযায়ী গঠন করব, যেখানে ইসলামী ন্যায় বিচারের বিধিবিধান স্বাধীনভাবে কার্যকর হবে। অনুরূপভাবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী 1948 সালের পেশোয়ারের এক সভায় বলেছেন, পাকিস্তান আমাদের জন্য এক গবেষণাগার। আমরা বিশ্বকে দেখিয়ে দেব 1300 বছরের পুরনো ইসলামী বিধান যে কত উপকারী ও কত কার্যকর একটা বস্তু। সুতরাং তাদের যে সভা এবং তাদের যে সমাবেশগুলো ছিল, সেই সভা সমাবেশগুলোর মধ্যে তারা যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সে বক্তব্যগুলো আমরা পর্যালোচনা করলে বুঝতে পারি যে পাকিস্তান রাষ্ট্র কী জন্য গড়ে উঠেছিল। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের যে এত বছর অতিবাহিত হয়ে গেল, এত বছর অতিবাহিত হওয়ার পরে যে পাকিস্তানের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো কি মোটেও বাস্তবায়িত হয়েছে এবং একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছে কিনা, এটাই এখন দেখার বিষয়। পাকিস্তান রাষ্ট্রের যখন তৈরির হয়ে গিয়েছিল, তখন তাদের যে মনোবাসনা ছিল, সে বাসনা অনুযায়ী এমন এক দল ইসলামী স্কলার এবং চিন্তাবিদদের দরকার ছিল, যারা পাকিস্তান রাষ্ট্রকে ইসলামী ধাঁচে সাজাবে এবং সেখানে ইসলামী খেলাফত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে। কিন্তু পাকিস্তানি নেতাবৃন্দ এই সমস্ত লোকদেরকে নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজনীয় মনে করেননি এবং তাদেরকে নিয়োগ দেননি। ফলে পাকিস্তানি রাষ্ট্র যেভাবে স্বপ্ন ও একটা সম্ভাবনা নিয়ে গড়ে উঠেছিল, সে গড়ে ওঠাটা তেমনভাবে বাস্তবায়ন হতে পারেনি। বরং যত দিন গিয়েছে, পাকিস্তানের মধ্যে অনইসলামিক এবং পশ্চিমা সভ্যতা তত বেশি জেগে উঠেছে। এমনকি এমন শরীয়ত বিরোধী নীতি সেখানে গড়ে উঠেছে, যা একটি মুসলিম রাষ্ট্রের জন্য কখনোই কাম্য ছিল না। বিশেষ করে পাকিস্তানের জন্য তো কখনোই কাম্য ছিল না, যেটি কেবলমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই গড়ে উঠেছিল। 1961 সালে মুসলিম ফ্যামিলি ল যে একটা আইন তৈরি করা হয়েছিল, সে আইনের মাঝে ছিল একজন পুরুষ সে একের অধিক বিবাহ করতে পারবে না। কিন্তু ইসলাম এর যে মূল যে গ্রন্থ রয়েছে, আল কোরআন, হাদিস, এজমা কিয়াস, এটা সবগুলোরই বিরোধী ছিল। কারণ একটা মুসলমানের পুরুষের জন্য যে 4টা বিবাহ করা বৈধ ছিল, এই কোরআনের বিপরীতে আইন পাশ করা হলো যে একটার বেশি বিবাহ করা যাবে না। আর এই আইনটি 1963 সালে বাস্তবায়িত হয়, যদিও এর বিপক্ষে অনেক হাঙ্গামা হয়েছে, তারপরেও এটাকে বাস্তবায়ন করে ছেড়েছে। সুতরাং আমরা এগুলো লক্ষ্য করলে দেখা যায় যে পাকিস্তান যে স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে গড়ে ওঠার চেষ্টা করেছিল, সেসব স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেছে। পাকিস্তান এখনও পর্যন্ত একটি ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারেনি। এতক্ষণ পর্যন্ত এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে জানাই শুভেচ্ছা, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।